নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং বহু দিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণটা আর বলছি না, তোমরা নিশ্চয়ই জানো। ক্লাস নিয়ে উঠতে পারিনি। আজকে আমরা দাঁড়িয়ে আছি 19 জুলাই এবং আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি 21, 22, 23, 24, 25 জুনের। তো অনেক পিছিয়ে আছি, বেশি কথা বলবো না। আমি আমার ক্লাস আমি আজকের মধ্যে এবং আজ আর কালের মধ্যে আমার জুনের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার পর তোমাদের ফুল পিডিএফ, যেটা আমি ওয়ান লাইনার পিডিএফ দিই অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে পিডিএফ দিই, সেটা শেয়ার করব। এবং আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করে দেবো, ঠিক আছে? এছাড়া তোমরা দেখেছো যে আমরা রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস স্টার্ট করছি। সেটা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস করব। সেটা আজকেই শিডিউল করা ছিল, বাট যেহেতু খুব কম টাইম দিয়েছি তো আজকের বদলে আমি ক্লাসটা রিশিডিউল করেছি কালকে। আগামীকাল মানে 20 জুলাই সন্ধে 7টার সময় আমরা ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন ক্লাস করব। তোমরা রেডি হয়ে এসো। ক্লাস স্টার্ট করছি আজকে আমরা 21, 22, 23, 24 এবং 25 জুনের কারেন্ট অ্যাফেয়ার্স করছি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডে অফ যোগা ইজ সেলিব্রেটেড অন উইচ ডে? কোন দিন আমরা আন্তর্জাতিক যোগা দিবস অবজার্ভ করে থাকি বা সেলিব্রেট করে থাকি? যেহেতু এটা আমরা 5 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে করছি, ডিটেলস যেগুলো আমি বলি, ধরো কোনো দেশের সম্পর্কে, কোনো রাজ্যের সম্পর্কে বা কোনো ইনস্টিটিউশনের সম্পর্কে, সেগুলো আমি এই ক্লাসটাতে কিন্তু করাচ্ছি না, কারণ তাহলে অনেক ডিলে হয়ে যাবে, ঠিক আছে? তো 21শে জুন প্রত্যেক বছর আমরা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সেলিব্রেট করে থাকি। ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট হয় টু স্প্রেড the awareness about health and fitness. United Nations 21শে জুনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হিসাবে ডেজিগনেট করেছিল 2014 সালে এবং ওয়াইড স্প্রেড অ্যাপিল ছিল এবং এর প্রধান উদ্যোক্তা যে দেশ ছিল সেটা ভারতবর্ষই ছিল। তো ওয়াইড স্প্রেড অ্যাপিলের ফলে এবং একটা রেজলিউশনের মাধ্যমে 2014 সালের 11ই ডিসেম্বর কিন্তু এই রেজলিউশনটা পাস করা হয়। তো ফাইনালি এই বছর যেটা আমাদের মনে রাখতে হবে, 2023 সালের ইন্টারন্যাশনাল ডে অফ যোগার যেটা থিম সেটা হচ্ছে বসুদেব কুটুম্বকম, ঠিক আছে? বসুদেব কুটুম্বকম হচ্ছে 2023 সালের ইন্টারন্যাশনাল যোগা ডে থিম। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। হু হ্যাজ প্ল্যান্ড দ্য ওশেন রিং অফ যোগা টু কমেমোরেট ইন্টারন্যাশনাল যোগা ডে 2023? একই কোয়েশ্চেন, একই টাইপের কোয়েশ্চেন রিলেটেড উইথ ইন্টারন্যাশনাল ডে। মিনিস্ট্রি অফ আয়ুষ, ভারতবর্ষের মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে প্ল্যান করা হয়েছে যে ইন্টারন্যাশনাল যোগা ডেতে আরো বেশি সচেতনতা বাড়ানোর জন্য ওশেন রিং অফ যোগা কমেমোরেট করা হবে। কনসেপ্টটা কি? মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে ওশেন রিং অফ যোগা যেটা সিম্বলাইজ করবে ইউনিটি অ্যান্ড সলিডারিটি, সেটা বিভিন্ন মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ আয়ুষ একসাথে কোঅর্ডিনেট করে এটা করেছিল। কি হবে এখানে এবার এটা দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ যোগাতে ভারতের যে শিপগুলো আছে, আইএনএস বা ইন্ডিয়ান নেভি শিপ বা ইন্ডিয়ান নেভাল শিপ, তারা ভারত মহাসাগর ইন্ডিয়ান ওশেন রিজিয়নের বিভিন্ন যে পোর্ট আছে, ফ্রেন্ডলি যে কান্ট্রিগুলো আছে, ভারতের যে বন্ধু কান্ট্রিগুলো আছে, বন্ধু দেশগুলো আছে, তাদের যে সমস্ত পোর্ট বা বন্দর ভারতীয় মহাসাগরে অবস্থিত, সেই সমস্ত পোর্ট বা বন্দরগুলোতে কিন্তু ভারতবর্ষের নেভাল শিপ যাবে এবং ভারতবর্ষের তরফ থেকে একজন অ্যাম্বাসাডার যাবে। তাদেরকে এই যে এইবারের যে থিম বসুদেব কুটুম্বকম, সেই থিমটাকে আরো বেশি গাঢ় করার জন্য, মানে বসুদেব কুটুম্বকম মানে আমাদের ভারতবর্ষে যখনই কোনো মানে কেউ আসে অতিথি হিসেবে, আমরা তাকে বসুদেব কুটুম্বকম বলি। তো সেই কনসেপ্টটাকে আরো জোরদার করার জন্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগাতে ভারত মহাসাগরের মধ্যে যে সমস্ত বন্ধু কান্ট্রি আছে ভারতের, তাদের বন্দরগুলোতে ভারতের তরফ থেকে প্রতিনিধি পাঠানো হবে। মনে করা হচ্ছে প্রায় 3500 নেভাল পার্সোনাল, নেভির লোক প্রায় 19টা ইন্ডিয়ান নেভাল শিপে ট্রাভেল করে 35,000 কিলোমিটার প্রায় ট্রাভেল করবে এবং বিভিন্ন
পোর্টে যে উপস্থিত হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ওশেন রিং অফ যোগা, যেটা এই বছর 21শে জুন ইন্টারন্যাশনাল ডে অফ যোগার দিন স্থির করা হয়েছিল যে এই জিনিসটা করা হয়েছে, এবং এটা মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে কিন্তু মেনলি অর্গানাইজ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চনে চলে যাই। ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেটেড অন উইচ ডে? প্রত্যেক বছর একই দিনে মানে 21শে জুন আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করে থাকি, এবং এই দিনটা বুঝতেই পারছো মিউজিক, গান আমাদের অনেক কিছুকে, অনেক দুঃখকে হাঁটাতে পারে, মানে প্রত্যেকটা ইমোশনের জন্য, প্রত্যেকটা সেলিব্রেশনের জন্য গান আছে, এবং গান কিন্তু আমাদের মনকে ভালো করতে পারে। তো সেই গান, তার স্পিরিটকে সারা বিশ্বময় মানে অবজার্ভ, কি বলবো, উৎসব পালন করার জন্য এই দিনটা অবজার্ভ করা। এবং এই বছরে ওয়ার্ল্ড মিউজিক ডে থিম এখনো অবধি অ্যানাউন্স হয়নি, অ্যানাউন্স হলে অবশ্যই আমরা আলোচনা করব। তোমরা কিন্তু মনে রেখো, ওয়ার্ল্ড মিউজিক ডে একই সাথে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ যোগার সাথে একই সাথে আমরা ওয়ার্ল্ড মিউজিক ডে অবজার্ভ করে থাকি। Who released the National Working Plan Code 2023? National Working Plan Code 2023 is related to environment, পরিবেশের সাথে রিলেটেড, এবং এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ রিলিজ করেছে ন্যাশনাল ওয়ার্কিং প্ল্যান কোড 2023, এবং এর প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট of forest and evolving new approach. Forest management is one of the most important, মানে কি বলবো, বিষয় এখনকার দিনে দাঁড়িয়ে, এবং সেটাকে কতটা সায়েন্টিফিক ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি সেই প্ল্যানই কিন্তু এই ন্যাশনাল ওয়ার্কিং প্ল্যান কোড 2023-এ আছে। এটা রিলিজ করা হয়েছে বাই শ্রী চন্দ্র প্রকাশ গোয়েল, যিনি কিনা আইএফএস অফিসার, ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্ট অ্যান্ড স্পেশাল সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এবং আমরা ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট এই দিনটা অবজার্ভ করলাম। তো কিছুদিন আগে পড়েছিলাম, অনেকটা দিন আগেই পড়েছিলাম, কমেন্ট করে জানাও আমরা কোন দিন ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট অবজার্ভ করেছি। সেই দিন একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন, দেহরাদুনে, এবং এই দিনই কিন্তু এই ন্যাশনাল ওয়ার্কিং প্ল্যান কোড 2023-কে রিলিজ করা হয়, যেটা মেনলি তার উদ্দেশ্য কি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অফ ফরেস্ট। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। মাল্টিন্যাশনাল পিস কিপিং জয়েন্ট এক্সারসাইজ এক্সকনকোয়েস্ট 2023 ইজ বিং অর্গানাইজড ইন উইচ কান্ট্রি? জাস্ট নামটা মনে রেখো, মাল্টিন্যাশনাল মানে একাধিক দেশ বা নেশন পার্টিসিপেট করছে। পিস কিপিং জয়েন্ট এক্সারসাইজ মানে সেখানে মিলিটারিও থাকবে, সেখানে নেভিও থাকবে, সেখানে এয়ার ফোর্সও থাকবে। তার এক্সারসাইজটার নাম হচ্ছে এক্সকনকোয়েস্ট 2023। এটা অর্গানাইজ করেছে যে দেশটি, সেটি হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া অর্গানাইজ করেছে, এবং বিভিন্ন প্রায় 20টা দেশের এখানে কিন্তু মিলিটারি কন্টিনজেন্ট পার্টিসিপেট করেছিল, এবং ভারতবর্ষের তরফ থেকে গড়ওয়াল রাইফেলস পার্টিসিপেট করেছিল এখানে। ঠিক আছে, নামটা মনে রেখো, কোন দেশে অর্গানাইজ করা হয়েছে বা কোন দেশ অর্গানাইজ করেছে সেটা মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, which institute supports Prime Minister Modi's effort to promote tourism in India? রিসেন্টলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে এফর্ট ভারতের ট্যুরিজমকে প্রমোট করার, সেইটাকে কোন ইনস্টিটিউট সাপোর্ট করেছে? UNWTO, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। এটা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন না, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে ট্যুরিজমকে প্রমোট করার যে ইনিশিয়েটিভ, সেটাতে সাপোর্ট করা হয়েছে। রিসেন্টলি ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের যে সেক্রেটারি জেনারেল জুরা পোলোলিকাস ভিলি, উনি রিসেন্টলি ওয়ার্ল্ড G20 ট্যুরিজম মিনিস্টেরিয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইনিশিয়েটিভ ফর প্রমোশন অফ ট্যুরিজম অফ ইন্ডিয়া, সেটাকে কিন্তু সেটা নিয়ে বলেছেন এবং সাপোর্ট করেছেন।
নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা আজকে। আমাদের আজকে 7th question, India's rank has improved by how many places from last year as per World Economic Forum's Gender Gap Report? 2023 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে যে জেন্ডার গ্যাপ রিপোর্ট পাবলিশ করা হয়েছে সেখানে ভারতের র্যাঙ্ক কতগুলো পজিশন বেটার হয়েছে, সেটা ভারতের র্যাঙ্ক টোটাল 8 পজিশন বেটার হয়েছে। ইন্ডিয়া 146টা দেশের মধ্যে 127তম র্যাঙ্কে আছে এবং গত বছরের তুলনায় সেটা 8টা পজিশন বেটার হয়েছে। অ্যানুয়াল জেন্ডার গ্যাপ রিপোর্ট, যেটা কিনা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এখানে যদি আমরা দেখি যে বেসিক্যালি এই জেন্ডার গ্যাপ রিপোর্টে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে কোনো দেশ এখনো অবধি ফুল জেন্ডার প্যারিটি কিন্তু অ্যাচিভ করতে পারেনি, আর সব থেকে কম জেন্ডার গ্যাপ যে দেশে সেটি হচ্ছে আইসল্যান্ড। আইসল্যান্ড এই বছর মানে 2023-এ 14তম বারের জন্য কিন্তু ফার্স্ট পজিশনে আছে। মানে আইসল্যান্ডে একজন পুরুষ আর মহিলার মধ্যে জেন্ডার গ্যাপ সব থেকে কম। মানে বেসিক্যালি আইসল্যান্ডে যদি আমরা দেখি একজন পুরুষ বা মহিলার মধ্যে ইকুয়ালিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে ভারতের পজিশন হচ্ছে 127 বা 127। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। DAYNULM have partnered to with whom to empower women entrepreneurs? ও মহিলা যে অন্টারপ্রিনার্সরা আছেন যারা নিজেদের বিজনেস শুরু করতে চান স্বাধীনভাবে, তাদেরকে রিসেন্টলি দীনদয়াল অন্তোদয় যোজনা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন DAYNULM রিসেন্টলি UNDP বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে একটি পার্টনারশিপ করেছে এবং এই পার্টনারশিপের প্রধান উদ্দেশ্য হচ্ছে মহিলা অন্টারপ্রিনার্সদের হেল্প করা। দ্য পার্টনারশিপ উইল প্রোভাইড সাপোর্ট ফর ওমেন লুকিং টু স্টার্ট and expanding their own enterprise, particularly in sectors such as care economy, digital economy, electric mobility, waste management, food packaging। এই সমস্ত সেক্টরে যে সমস্ত মহিলারা এগোতে চায় তাদেরকে এই পার্টনারশিপের মাধ্যমে সাহায্য করার জন্যই কিন্তু এই পার্টনারশিপটা প্রধানত করা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। লেবার 20 বা L20 সামিট ইজ বিং হেল্ড ইন which place from June 22nd, 21st to 23rd 2023। তাহলে পাটনা, বিহারের পাটনাতে রিসেন্টলি হোস্ট করেছে লেবার 20, মানে G20 প্রেসিডেন্সি এইবারে ভারতবর্ষের কাছে আছে জানো, এবং সেই কারণে বিভিন্ন বিষয় নিয়ে অর্গানাইজ করা হচ্ছে প্রোগ্রাম। তো লেবার 20 প্রোগ্রামটা কিন্তু রিসেন্টলি অর্গানাইজ করা হয়েছে বিহারের পাটনাতে, ঠিক আছে। Who has been elected as the Prime Minister of Finland recently? তাহলে ফিনল্যান্ডের বিষয় এখানে তোমাদের ডিটেলে দিইনি, তোমাদের PDF এ পেয়ে যাবে। ফিনল্যান্ডের নতুন যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন ফিনল্যান্ডের কনজারভেটিভ পার্টির লিড তরফ থেকে পেটেরি ওরপো ফিনল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, প্রেস্টিজিয়াস জার্মান পিস প্রাইজ রিপ্রেজেন্টেড টু হুম? এনাকে তোমরা সকলেই চেনো, সালমান রাশদি। রিসেন্টলি দ্য পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড ফর 2023 এটা ব্রিটিশ আমেরিকান অথর সালমান রাশদিকে দেওয়া হয়েছে। এবং কেন দেওয়া হয়েছে? for his indomitable spirit, for his affirmation of life and for enriching our world with his love and storytelling, ঠিক আছে। এই অ্যাওয়ার্ডটা রিসেন্টলি দেওয়া হয়েছে সালমান রাশদিকে। ওভারঅল কোনো পার্টিকুলার বইয়ের জন্য দেওয়া হয়নি, ওভারঅল ওনার যে রাইটিং তার জন্য দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য আরবিআই ডেপুটি গভর্নর? বর্তমানে আমরা যদি আরবিআই স্ট্রাকচার দেখি, একজন গভর্নর আছেন এবং এনাকে নিয়ে 4 জন ডেপুটি গভর্নর আছেন। তো স্বামীনাথন জানাকিরাজন কে রিসেন্টলি আরবিআই নতুন ডেপুটি গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। তোমরা যদি পারো
তো আমরা জানি গভর্নর হিসেবে আছেন শক্তিকান্ত দাস, এবং আর যারা তিনজন ডেপুটি গভর্নর আছেন, এমডি পাত্রা আছেন একজন, আমি নামগুলো লিখে এনেছি, আমি নিজেও ভুলে যাচ্ছিলাম, এমআর রাও আর টি রবিশঙ্কর একজন আছেন, টি রবিশঙ্কর, আর একজন হচ্ছেন এম আর রাও। তাহলে এই তিনজন কিন্তু, তিনজন প্লাস স্বামীনাথন জানকী রমন, এই চারজন কিন্তু বর্তমানে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নরের পদে আছেন। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। A Mesolithic era rock painting has been discovered by an archaeologist in which place? তাহলে মেসোলিথিক এরা, আমরা তোরা প্রত্যেকেই কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, নিওলিথিক, মেসোলিথিক আর প্যালিওলিথিকের কনসেপ্ট তোমাদের কাছে খুব ক্লিয়ার। তো মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের সময়কার একটি রক পেন্টিং রিসেন্টলি আর্কিওলজিস্টরা কোথায় ডিসকভার করেছেন, সেটা অন্ধ্রপ্রদেশের গুন্টুরে কিন্তু রিসেন্টলি মেসোলিথিক এরার রক পেন্টিং ডিসকভার করা হয়েছে। এবং এই কিছু রক পেন্টিং, জানি না তোমাদের কাছে ক্লিয়ার কিনা, মেসোলিথিক পিরিয়ডের বিভিন্ন ছোট ছোট টাইলসের মধ্যে বা পাহাড়ের গুহাতে কিন্তু এইরকম পেন্টিং রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের গুন্টুর ডিস্ট্রিক্টের ওরবা কাল্লু ভিলেজে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, চলো নেক্সট। ইন্টারন্যাশনাল উইডো ডে ইজ সেলিব্রেটেড অন উইচ ডে? এখন অনেকটা সময় বদলেছে, আমরা 21st সেঞ্চুরিতে আছি এবং আজকে দাঁড়িয়ে উইডোদের অবস্থা অনেক বেটার, কিন্তু এক সময়, তবে আজকে দাঁড়িয়ে অনেক জায়গায় অনেক বেটার বলতে পারতি, সবার যে অবস্থা খুব ভালো, এখনো অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, এবং যে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোকে মাথায় রেখে কিন্তু ইন্টারন্যাশনাল উইডো ডে অবজার্ভ করা হয়, টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি ফ্লাইট অফ উইডোজ ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড টু অ্যাডভোকেট ফর দেয়ার রাইটস অ্যান্ড ওয়েলবিং। ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ। প্রথম এটা রিকগনাইজ করা হয়েছিল ইউনাইটেড নেশনসের তরফ থেকে 23 জুন 2011-তে, এবং পরবর্তীকালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে একটি অফিসিয়াল রেজলিউশনের মাধ্যমে দিনটাকে এস্টাবলিশড করা হয়। আর এর প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্লোবালি, এটা শুধু ভারতবর্ষের জন্য না, গ্লোবালি উইডোরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেগুলোকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই দিনটার অবজারভেশন। নেক্সট চলে যাচ্ছি ইউএস। আচ্ছা, এটা 1 নম্বর কোয়েশ্চেন কি করে হয়ে গেল, এটা 15 হবে, ঠিক আছে, ইট উইল বি 15। 15 নম্বর প্রশ্ন, ইউএস কোম্পানি জিই এরোস্পেস and who has signed a memorandum of understanding to produce fighter jet engine for the Indian Air Force? তাহলে ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য রিসেন্টলি ইউনাইটেড স্টেটসের জেনারেল ইলেকট্রিক এরোস্পেস এবং ভারতবর্ষের HAL বা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, এবং এর মাধ্যমে এরা ভারতের জন্য ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে। তাহলে ভারতের HAL এবং ইউনাইটেড স্টেটসের জেনারেল ইলেকট্রিক এরোস্পেস একসাথে মৌ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা। Who has announced commencement of the star rating registration process for কোল অ্যান্ড লিগনাইট মাইন্স? এটা জাস্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না, তোমাদের ইনফরমেশনের জন্য। আমাদের ভারতবর্ষে যে সমস্ত কোল এবং লিগনাইটের মাইন আছে সেইগুলোকে রেটিং করা হবে। ঠিক আছে, রেটিং করা হবে মানে সবকে অনেক কিছুর ওপর বেস করে, তাদের পারফরমেন্সের ওপর বেস করে, তাদের কতটা আমরা সেখান থেকে মানে মাইন বা কতটা মাইনিং হচ্ছে তার উপর, কতটা সেফটি দেখা হয় ওখানে যারা কাজ করেন তাদের উপরে, কতটা সবকিছু মিলিয়ে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু মিলিয়ে বিভিন্ন যে কোল আর লিগনাইট মাইনগুলো আছে সেগুলোকে রেটিং করার ডিসিশন রিসেন্টলি মিনিস্ট্রি অফ কোলের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং এটা মেনলি ফর দ্য বেটারমেন্টস অফ মাইন। ওকে, which place is the most livable city in the world as per Global Livability Index 2023? গ্লোবাল লিভাবিলিটি ইন্ডেক্স 2023 যেটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে, বিভিন্ন শহরের
অনেক কিছু বিভিন্ন শহরের যে 5টা মেট্রিক্সের উপর, মেইনলি 5টা মেট্রিক্সের উপর ডিপেন্ড করে কোন শহর বিশ্বের মধ্যে থাকার জন্য সব থেকে ভালো সেটাকে ডিসাইড করা হয়েছে। সেই 5টা সেক্টর যেটা বা 5টা মেট্রিক্স, সেটা হচ্ছে হেলথ কেয়ার, কালচার, এনভায়রনমেন্ট, এডুকেশন এবং স্টেবিলিটি। এর উপর বেস করে যে রেজাল্টটা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা ইজ দ্য মোস্ট লিভেবল শহর অফ দি ওয়ার্ল্ড, মানে থাকার জন্য সব থেকে ভালো শহর হচ্ছে সারা বিশ্বে ভিয়েনা। ঠিক আছে, এই বছর টোটাল এই ইন্ডেক্সের মাধ্যমে 172টা সিটিকে কভার করা হয়েছে এবং সেকেন্ড বছরের জন্য কিন্তু ভিয়েনা থাকার জন্য বিশ্বের মধ্যে সব থেকে ভালো শহর হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সেকেন্ড প্লেসে যে দেশটি বা যে শহরটি আছে ডেনমার্কের কোপেনহেগেন সেকেন্ড প্লেসে আছে এবং এরপরে অস্ট্রেলিয়ান সিটি আছে মেলবোর্ন আর সিডনি। ওকে, নেক্সট, Fitch Rating raised India's GDP forecast to how many percent for 2023-24? ফিচ একটা গ্লোবাল রেটিং কোম্পানি, বিভিন্ন দেশকে রেটিং দেয়। তো সেই ফিচের রেটিং অনুযায়ী রিসেন্টলি 2023-24 এই ফিসকাল ইয়ারের জন্য আগে ফিচ মনে করেছিল যে ভারতের গ্রোথ পার্সেন্টেজ থাকবে 6%, সেটাকে ইনক্রিজ করে এখন 6.3% করা হয়েছে। ঠিক আছে, ফিচের তরফ থেকে। নেক্সট কোয়েশ্চনে চলে আসছি, হু সাইন্ড দ্য আর্টেমিস অ্যাকর্ড ফর স্পেস এক্সপ্লোরেশন রিসেন্টলি? আর্টেমিস অ্যাকর্ড মেনলি যে সিভিল স্পেস এক্সপ্লোরেশন আছে 21তম সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা যে সিভিল স্পেস এক্সপ্লোরেশন মানে বিভিন্ন দেশের দ্বারা মানুষের দ্বারা যে স্পেস এক্সপ্লোরেশন আছে সেইটা মেনলি যে প্রিন্সিপাল দ্বারা গাইডেড হয়, দ্যাট ইজ আর্টেমিস অ্যাকর্ড। এবং রিসেন্টলি তোমরা দেখেছিলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএসএ ভিজিট করেছেন এবং ওখানে ভিজিট করে কিন্তু এই যে স্পেস এক্সপ্লোরেশন যে আর্টেমিস অ্যাকর্ড সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সাইন করলেন। ঠিক আছে, তোমরা দেখেছো যে ইউএস ইন্ডিয়া যে টক হয়েছে ওনার ভিজিটের পরে, সেখানে উনি ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন বিভিন্ন বিষয় এবং মনে করা হয়েছে ইন ফিউচার ভবিষ্যতে ইন্ডিয়া আর ইউএস কিন্তু একত্রিতভাবে অনেক ভালো স্পেস এক্সপ্লোরেশন করবেন। Who has been appointed as president of the BRICS Chamber of Commerce and Industry Women Vertical for 3 years? Just one liner হিসেবে মনে রেখো 3 বছরের জন্য ব্রিকের এক একটা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তার অনেক উইং থাকে, তাহলে ব্রিক্সের যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ওমেনদের যে সেক্টরটা আছে সেখানে রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছেন প্রেসিডেন্ট রুবি সিনহা। ঠিক আছে, রুবি সিনহা, জাস্ট এইটুকুনি মনে রাখে, এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নেই। 8th Global Pharmaceutical Quality Summit 2023 organized in which place on 22nd and 23rd June? 22 এবং 23শে জুন অষ্টম গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোয়ালিটি সামিট মুম্বাইতে, ভারতের মুম্বাইতে কিন্তু অর্গানাইজ করা হয়েছিল। ইউনিয়ন মিনিস্টার ফর কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স অ্যান্ড হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডক্টর মনসুখ মান্ডাভিয়া কিন্তু এই সামিটটা মেনলি অ্যাড্রেস করেছিলেন এবং এর প্রধান উদ্দেশ্য বা মানে এর যে একটা টপিক মানে সেন্ট্রাল টপিক ছিল সেটা হচ্ছে রোল অফ ইন্ডিয়া ইন ডিউরিং কোভিড-19 এবং সেখানে আমরা দেখেছি যে খুব ভালো ইন্ডিয়া রোল প্লে করেছে, শুধু ইন্ডিয়ানসদের জন্য না, ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বিভিন্ন দেশে অনেক ভ্যাকসিন মেডিসিনও কিন্তু পাঠানো হয়েছে ডিউরিং কোভিড পিরিয়ড। ওকে, নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি, ভারত ইন প্যারিস ক্যাম্পেইন হ্যাজ বিন ফ্ল্যাগড অফ বাই হুম অ্যাট জওহরলাল নেহরু স্টেডিয়াম ইন নিউ দিল্লি। তাহলে আমরা জানি আগামী বছর 2024 সালে আবারও আমরা আরেকটা অলিম্পিক, সামার অলিম্পিক দেখতে পাবো, যেটা ফ্রান্সের প্যারিসে 26শে জুলাই থেকে 11th অগস্ট অনুষ্ঠিত হবে এবং সেখানে ভারতের
পারফরমেন্স যাতে আরো ভালো হয় সেই জন্য ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর উনি কিন্তু রিসেন্টলি উনি লঞ্চ করলেন এবং এটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে, যার নাম হচ্ছে ভারত ইন প্যারিস বা ভারত ইন প্যারিস। মেনলি সারা ভারতবর্ষে স্পোর্টসের বিষয় অ্যাওয়ারনেসকে আরো বাড়ানোর জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে। India and which country signed mutual legal assistance treaty for investigation? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভারত আর বেলজিয়াম কিন্তু রিসেন্টলি একটা ট্রিটি সাইন করেছিল 2023-এর জুন মাসে এবং তার প্রধান উদ্দেশ্য বা মানে মোটো যেটা সেটা হচ্ছে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, মানে এক দেশ ভারত এবং বেলজিয়াম একে অপরকে লিগালি বিভিন্ন বিষয়ে সাহায্য করবে। প্রথম লাইনটাই দেখো যে ইন্ডিয়া এই ট্রিটির আন্ডারে বেলজিয়াম অথরিটিসকে অ্যালাউ করা হবে টু এক্সিকিউট সার্চ ওয়ারেন্ট ইস্যুড বাই ইন্ডিয়ান কোর্টস অ্যান্ড সামান সাসপেক্টস। মানে এখন থেকে ধরো যদি ভারতে কারোর বিরুদ্ধে ভারতের কোনো কোর্টের বিরুদ্ধে কারোর এগেনস্টে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয় বা অ্যারেস্ট ওয়ারেন্ট বা কোনো রকম সামান করা হয় এবং সেই ব্যক্তিটি যার এগেনস্টে এই ওয়ারেন্টটা ইস্যু করা হয়েছে সে যদি বেলজিয়ামে থাকে তাহলে বেলজিয়ামও কিন্তু লিগালি ভারতবর্ষকে এই সার্চ ওয়ারেন্ট বা সামানকে ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে। সেম ফর বেলজিয়াম, যদি বেলজিয়ামের কারোর যে কিনা ভারতে আছে তার এগেনস্টে যদি বেলজিয়াম কিছু ইস্যু করে তাহলে ভারতবর্ষ বেলজিয়ামকে কিন্তু সে বিষয়ে সাহায্য করবে। আমরা এটা কোথায় ইম্পর্টেন্ট, আমরা এখন বর্তমানে দেখেছি যে বহু ক্ষেত্রে বিভিন্ন যে ভারতবর্ষের অনেক যারা মানি লন্ডারিং করে বিভিন্ন দেশে গিয়ে লুকিয়ে থাকে তাদেরকে ভারতের বাইরে কোনো তাদের এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ট্রিটিটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সাহায্য করবে। Which institution tops in India in the Asia University ranking recently? IISc বা Indian Institute of Science রিসেন্টলি ভারতের যে এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশনের তরফ থেকে রিভিল করা হয়েছিল, সেখানে ভারতবর্ষের মধ্যে সব থেকে টপ ইনস্টিটিউশন হচ্ছে আইআইএসসি, যার ওভারঅল পজিশন হচ্ছে 48 বা 48তম। ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ ওয়ান ইউনিভার্সিটি মানে যদি টপ 50-তে দেখা যায় তাহলে ভারতের একটাই ইউনিভার্সিটি টপ 50-তে আছে যেটা হচ্ছে আইআইএসসি। টপ 100-এ যদি দেখা যায় 4টে ইউনিভার্সিটি আছে এবং টোটাল 18টা ইউনিভার্সিটি আছে এবছর 200টা ইউনিভার্সিটির র্যাঙ্কে। ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে ইজ সেলিব্রেটেড অন উইচ ডে? প্রত্যেক বছর জুন 23 এই ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে অবজার্ভ করা হয় to commemorate the immeasurable value and noble nature of public service. আমরাও পাবলিক সার্ভিস করছি তো কোথাও না কোথাও আমরা এই দিনটার সাথে একসাথে যুক্ত। এটা একটা স্পেশাল অকেশন যার প্রধান উদ্দেশ্য হচ্ছে টু শাইন আ স্পটলাইট অন দি ভাইটাল রোল প্লেড বাই পাবলিক সার্ভেন্টস। আমরা পাবলিক সার্ভেন্টস আমাদের যে রোল আমরা প্লে করি সেটাকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরার এই দিনটার উদ্দেশ্য। এবং এই দিনটা পার্টিকুলারলি কোনো থিম এর থাকে না, প্রত্যেক বছর এই পাবলিক সার্ভিস এই আশেপাশেই এই ডেটা ঘোরাফেরা করে, পার্টিকুলারলি কোনো থিম কিন্তু এই দিনটার থাকে না। তো এইটুকুনি, আর কিছু জানার নেই, এখানে অনেক কিছু লেখা আছে বাট জিস্ট হচ্ছে 23শে জুন আমরা ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে অবজার্ভ করে থাকি। এবং আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে সেলিব্রেটেড অন উইচ ডে? জুন 23। 23শে জুন আমরা প্রত্যেক বছর অ্যানুয়ালি ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে অবজার্ভ করে থাকি টু কমেমোরেট দি অ্যানিভার্সারি অফ দ্য ফাউন্ডিং অফ দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। 1894 সালে এই দিনে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই দিনটাকে অবজার্ভ করার জন্যই ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে অবজার্ভ করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি একজন ফ্রেঞ্চ ম্যান ব্যারন পিয়ার ডি কোরবাটিন এবং গ্রিক ডেমেট্রিয়াস ভিলেকিস এরা একসাথে যিনি কিনা প্রথম প্রেসিডেন্ট ছিলেন, উনি এস্টাবলিশ করেছিলেন
আমি অলিম্পিক নিয়ে যে একটা ভিডিও করেছিলাম সেখানে এই ডিটেলসগুলো দেওয়া ছিল। এবং তোমরা জানো যে মডার্ন যে অলিম্পিক গেম তার প্রথম যে সূত্রপাত হয়েছিল সেটা এখানেই হয়েছিল, এবং প্রথম এডিশন 1896 সালে গ্রিসের এথেন্সে হয়েছিল। ঠিক আছে, 1947 সালে প্রথম ঠিক করা হয়েছিল যে এরকম একটা ডে কে অবজার্ভ করা হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুরুত্ব আরো বেশি করে বাড়ানোর জন্য। তো পরবর্তীকালে এটাকে ফাইনালি এই দিনটাকে ঘোষণা করা হয় যে এই 23শে জুন দিনটাকে কিন্তু অবজার্ভ করা হবে। 2023 সালের ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে যে থিম সেটা হচ্ছে লেটস মুভ। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লিজ নোট ইট ডাউন। লেটস মুভ ইজ দ্য থিম ফর 2023 ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। ঠিক আছে, সো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের জন্য প্রশ্ন, প্লিজ কমেন্ট করে জানিও। রিসেন্টলি which country will join UNESCO again in July? জুলাইতে রিসেন্টলি ইউনেস্কো তে কোন দেশ আবারও জয়েন করতে চলেছে? কমেন্ট করে জানিও। আমি আর এটা যেহেতু লাইভ ক্লাস না, রেকর্ডেড ভার্সন, তো অবশ্যই তোমাদের প্রশ্ন আমি উত্তর দেখব। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকের ক্লাস এখানেই শেষ করছি আমরা। খুব তাড়াতাড়ি হয়তো আজকে বা কালকে সকালেই তোমরা বাকি জুনের মানে 26 থেকে 30শে জুনের যে কম্পাইলড ক্লাসটা সেটা পেয়ে যাবে, এবং পরশু থেকে আমরা জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স স্টার্ট করে দিচ্ছি, এবং কালকে তোমরা একই সাথে পিডিএফও পেয়ে যাবে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আবারও দেখা হচ্ছে আরেকটা রেকর্ডেড ক্লাসে। জুলাইয়ের ক্লাস আমি যখন স্টার্ট করব সেটা আমি হয়তো লাইভ নেব, বাট এইগুলো আমি রেকর্ডেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড সরি এগেন তোমাদের সকলকে। টাইম পাইনি, প্রচন্ড চাপে ছিলাম, সেই কারণে ক্লাসেস ইচ্ছা থাকলেও নিতে পারিনি। সরি এগেন, বড় দিদি হিসেবে ক্ষমা করে দিও। বাই।